আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গণতান্ত্রিক যুদ্ধে জয়ী হলেও দেশ গঠন ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুখে অনেকেই গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করে না। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান মির্জা ফখরুল। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তা করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট, সত্য, সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টই ছিল না, ইউনিভার্সিটি, হোটেল, এমনকি পার্সোনাল বাড়িতেও ছিল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের 56তম সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সমাজের নেতৃস্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত। মোংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। দেশটাকে আপনারা বিশ্বাস করেন, এমন তছনছ হয়ে গেছে, ভেরি ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট, কিন্তু আমাদের জন্য না, আগামীতে যারা সরকারে আসবেন তাদের জন্য। আরেকটি অনুরোধ করছি, আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে, এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনো চাঁদা, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আমি অনুরোধ করব, যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা সমাজে যারা আছেন, তারা প্রতিহত করেন এই চাঁদাবাজি, কারণ অনেক হয়ে গেছে। এই কারণে দেশের আজকে এই অবস্থা হয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিশুদ্ধ কোরআন শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার রাতে যশোরে তাফসিরুল কোরআন মাহফিলে এই দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, শিশুদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে আর কোনো অপশক্তি দেশকে বিপথগামী করতে পারবে না। মাহফিলে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। গেল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খান উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়, আহত হয় 16 জন। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানান, ঢাকা শ্রীনগরগামী রুটের আব্দুল্লাহ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। এদিকে ভোরে এক্সপ্রেসওয়ের হাসারাতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে।
সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 10 জন বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জের ধরে গ্রামের শাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে 10টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় শাহিদ মাতুব্বরের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠিতে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা রেখে নামমাত্র খাল কাটার অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে। অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া, কাজের ধীরগতি ও অব্যবস্থাপনা নিয়েও ক্ষুব্ধ এলাকাবাসী। তবে পৌর কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনে কাজ চলছে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রাচীন বন্দর ঝালকাঠি পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া খালগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর। সুগন্ধা নদীর তীর ঘেঁষা ঝালকাঠি শহরে ছোট বড় 11টি খাল রয়েছে। দখল আর দূষণে পৌরসভার 7টি খাল এখন মৃতপ্রায়। শহরবাসীর ময়লা আবর্জনার ভাগাড়ের পাশাপাশি প্রভাবশালীরাও দখল করে নিয়েছে খালের বেশিরভাগ অংশ। বিভিন্ন স্থানে খালের মাঝ পর্যন্ত পাকা ঘর নির্মাণ করেছে ভূমিদস্যুরা। সবকিছু দেখেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, খালের মধ্যে থাকা প্রভাবশালীদের স্থাপনা রেখেই নামমাত্র উচ্ছেদ কাজ চলছে। খালগুলো ভর্তি ভরাট করিয়া 2 তলা 3 তলা বিল্ডিং উঠাইছে এবং তারপরে ডাইরেক্ট ময়লাগুলো ফালায়। সঠিকভাবে এই হইতে আছে, কোনো আন্দে 7 ফুট, কোনো আন্দে 32 ফুট। খালের বিএস নকশা অনুযায়ী দৈর্ঘ্য অনুযায়ী হচ্ছে না, প্রস্থ অনুযায়ী হচ্ছে না, এবং দৈর্ঘ্যে শেষের দিকে প্রায় 100-150 ফুট তারা খাল আদৌ খনন করে না। এই খালের কোনো পরিমাপ না করে, খালের প্রশস্ততা নির্ধারণ না করে তারা দখলদারদেরকে বহাল রেখে এই খাল খননের নামে নাটক করছে। এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে সর্বশেষ বিএস জরিপ অনুযায়ী খালের খনন কাজ চলছে। এই অভিযোগগুলি ভিত্তিহীন। সম্মিলিতভাবে বিএস রেকর্ড এবং নকশা অনুযায়ী খালের সার্ভে করেছে, লাল রং দিয়ে মার্কিং করেছে। আমরা সেই অনুযায়ী ঠিকাদারের মাধ্যমে আমরা কাজটা করাতে চেষ্টা করছি, সেই অনুযায়ী খাল হচ্ছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে গত 12 নভেম্বর থেকে 1,33,11,000 টাকা ব্যয়ে শহরের 7টি খাল খনন কাজ শুরু হয়েছে। নাদিরা সুলতানা, RTV। এদিকে দখল দূষণ আর নাব্যতা সংকটে হারাতে বসেছে সোনারগাঁয়ের মারিখালী নদ। শিল্প কারখানার বর্জ্য ফেলায় কালচে রং ধারণ করেছে নদের পানি। স্থানীয়দের অভিযোগ, নদটি প্রভাবশালীদের দখলে চলে গেছে। এখনই ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে নদটি। সোনারগাঁও সংবাদদাতার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। একসময়ের খরস্রোতা এই মারিখালী নদের এখন মরণ দশা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উপর দিয়ে বয়ে চলা এই নদের নেই আগের মতো জৌলুস। দখল দূষণ, নাব্যতা সংকট, শিল্প কারখানার বর্জ্য ফেলার কারণে নদটি বিলীন হওয়ার পথে। মারিখালীর স্বচ্ছ পানি কুচকুচে কালো রং ধারণ করেছে। স্থানীয়রা জানান, এই নদকে ঘিরে উপজেলার 30টি গ্রামের মানুষের বসতি গড়ে উঠেছে। একসময় এ নদের পানি দিয়ে ফসল ফলানো হতো। তবে দিন দিন দূষণের পরিমাণ বাড়ায় সেই মারিখালী নদ আগের মতো নেই। নদটি রক্ষায় ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে। আগে তো দাদা আমরা এটা গোসল করতাম, এটা মাছ ধরতাম, কত কি করতাম, আমরা এনতে দৌড়াইতাম, সাঁতার খেলতাম। বর্ষার মৌসুমে বিভিন্ন ধরনের ট্রলার, নৌকা এবং সুদিনকালও এটা দিয়ে চলাচল করতো। আগে এখানকার পানি সবাই ইউজ করতো, গোসল করতো, খাবার পানি নিত। গৃহস্থলী কাজ করবে দূর থাকে, এই দুর্গন্ধে এই নদীর কাছে আসাই যায় না। মাঝে মাঝে এমন দুর্গন্ধ আসে, মনে হয় যে বমি আসতে আছে। এখানে কোনো উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে না স্বাভাবিকভাবে, আর মাছ তো দূরের কথা। নদটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির। আমরা চাই যে এই মারিখালী নদীটি দূষণ এবং দখল থেকে উদ্ধার হোক। সংশ্লিষ্ট অধিদপ্তর যারা আছে তাদের সুনজর পড়লেই আসলে আশা করি যে এই জায়গার যে নদীটা আছে এই নদীটা উদ্ধার হবে। এদিকে মারিখালী নদকে দখল ও দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। সোনারগাঁও উপজেলাধীন যে নদীগুলো দূষণ অবস্থায় রয়েছে সেই নদীগুলোর সীমানা নির্ধারণপূর্বক এবং নদীগুলোর কোনো জায়গা যদি অবৈধভাবে দখলকৃত হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবারও আগের রূপে ফিরবে মারিখালী নদ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
মৌসুমের শুরুতেই অনেকটা প্রাণহীন ঢাকার আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র। গেল বছর এ সময়ে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর থাকলেও এবারে চিত্র ভিন্ন। পার্কগুলো অনেকটাই ফাঁকা, খালি পড়ে আছে হোটেল, মোটেল, রিসোর্টগুলো। ফলে লোকসানের সংখ্যায় দিন পার করছেন ব্যবসায়ীরা। আশুলিয়া থেকে তৌহিদ মোর্শেদ নোমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ঢাকার খুব কাছের উপজেলা সাভারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আশুলিয়া। শিল্পাঞ্চল হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের বসবাস এখানে। বিপুল মানুষের চাহিদার কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। এছাড়াও রয়েছে অবসর যাপনের জন্য হোটেল, রিসোর্ট সহ আবাসিক স্থাপনা। সারা বছর এসব বিনোদন কেন্দ্রে মানুষের সমাগম থাকলেও বছরের এই সময়টাতে বেড়ে যায় কয়েক গুণ। এবার মৌসুম শুরু হলেও নানা কারণে ভ্রমণ পিপাসুদের খুব একটা আনাগোনা নেই। ফলে লাভের পরিবর্তে লোকসানের সংখ্যায় রয়েছে ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর দর্শনার্থী আমাদের এখানে অনেক কমে গেছে, বাট এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে যে এখন যেহেতু সিজন আসছে। গত বছরের ডিসেম্বরে আমাদের এখানে যে পরিমাণে রাশ ছিল একটু কম এবছর। জানি না এই জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের ভাগ্যে কি আছে, আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ জানেন। পার্কে বর্তমান লোক ঢুকতেছে না, বেচাকেনি খুবই কম। আশা করছি সামনে থেকে টিকিট আরো বেশি বিক্রি হবে বা ভালো বিক্রি হবে। আমরা এখনো আশানুরূপভাবে পিকনিক পাইনি, তবে আশা করছি জানুয়ারি মাসের মধ্যভাগ থেকে আমরা হয়তো কিছু পিকনিক পাবো আর কি। দূর দূরান্তের বিনোদন প্রেমীরা খুব একটা না আসলেও আশেপাশের এলাকা থেকে অনেকে আসছে। এদের মধ্যে নারী, পুরুষ সহ শিশুরাও রয়েছে। মানুষের উপস্থিতি কম হওয়ায় বিড়ম্বনা মুক্ত ঘোরাফেরা করতে পেরে উচ্ছ্বাস জানায় তারা। সবকিছুই ঠিক আছে, তবে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এখানে গতবারের চেয়ে বা অন্যান্য বারের চেয়ে এখন একটু লোকজন কম। আমরা প্রত্যেক বছর কোথাও না কোথাও পার্কে যাই, ঘুরতে যাই। এবার জামগড়া বটতলা আসছি, এই পার্কটা ভালোই লাগছে আমার কাছে। মোটামুটি লোক কম আর কি, আগের তুলনায় কম। শিগগিরই বিনোদন কেন্দ্রগুলো ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হবে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রেজওয়ান শরীফ, RTV। হাড় কাঁপানো শীতে কাঁপছে পুরো দেশ। শীতের পারদ সবচেয়ে নিচে নেমেছে পঞ্চগড়ে। হিমেল হাওয়া আর বৃষ্টির মতো কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। চলতি মাসে ঠান্ডা কমার সুযোগ নেই, তবে শীত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। টানা 2 দিনে দেখা নেই সূর্যের। গ্রামের মেঠোপথ মারিয়ে শীত চলে এসেছে শহরের রাস্তায়। কনকনে শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। জুবুথুবু এমন শীতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়ি। সবচেয়ে নাজুক অবস্থায় খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। সকালবেলা আজকে বের হয়েছে, বের হওয়ার পরই দেখতেছি যে রাস্তাঘাট ফাঁকা, মানুষ খুবই কম, রিক্সা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, জামা গায়ে দিয়েছি 4টা, গোসল করি নাই 2 দিন ধরে। আজকে সকালবেলা বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে, এরকম অবস্থা। শীতের ভিতরে ডালে মালে ধরা যায় না, কষ্ট বিধি কিছু হওয়া যায় আমার কষ্ট তো বোঝার মতো লোক পেলাম না, এত এরকম আমার কওয়া ভাই। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না কোথাও। শুক্রবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামও। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি। হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। পোষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। তীব্র শীতে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। কুয়াশা ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। মানে আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি, এবং এটি এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি, এটাও কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। দেশের 13 জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপুল দেবরাই, RTV, ঢাকা। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA।
সকালে পতেঙ্গা প্রান্ত থেকে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারছে, তবে নিষেধাজ্ঞা রয়েছে মোটরসাইকেল ও ট্রেলার চলাচলে। টোলের হার অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশাকে টোল দিতে হচ্ছে 30 টাকা, কার 80 টাকা, জিপ ও মাইক্রোবাস 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনি বাস ও ট্রাক 200 টাকা, বাস 280 টাকা, 6 চাকা ট্রাক 300 টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য 450 টাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা শফিপুর মৌচাক এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ। সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী মহাসড়কের এসব এলাকায় সড়কের দুপাশে প্রায় 5 শতাধিক অবৈধ দোকানপাট গড়ে তোলে। এসব দোকানে প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র ফুটপাত ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করত। বিষয়টি প্রশাসনের নজরে এলে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর যেখানে সেখানে গাড়ির জটলার কারণে প্রতিনিয়ত ইনডোরে প্রবেশ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিভাগীয় নগরীর একমাত্র চিকিৎসা কেন্দ্রের এমন দশার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযান চালিয়েও সমস্যার সমাধান করা যাচ্ছে না। ময়মনসিংহ প্রতিনিধি মোজামেল খোকনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ময়মনসিংহ সহ আশেপাশের 6 জেলার প্রায় 2.25 কোটি মানুষের জন্য একমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এটি। জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো নিষেধ থাকা সত্ত্বেও তা অমান্য করে প্রতিনিয়ত রোগীবিহীন অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যা দেখে মনে হয় এটি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। এই অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হয় স্বজনদের। তবে চালক ও মালিকদের দাবি, জুলাই বিপ্লবের আগে এসব অ্যাম্বুলেন্স রাস্তার পাশে রাখা হতো, কিন্তু সম্প্রতি সেখান থেকে উচ্ছেদ করে দেয় হাসপাতালের ভেতরেই এসব রাখতে বাধ্য হচ্ছেন তারা। আগে হাসপাতালের রোডের সাইডে রাখতাম, সময় গ্রামদের রাখতে দেয় না, ভিতরে আমরা রাখতাম। কর্নেল স্যারে মনে করেন যে আমাদেরকে দিচ্ছে 10 টাকা গাড়ি রাখবার, আমাদের গাড়ি এলো 70-80টা। আমাদেরকে আর গাড়ি কোনোখানে রাখতে দেয় না, তাহলে আমরা যাবো কোথায়? আর আমরা কিভাবে আমরা এই রোগীর সেবাগুলো দেব? অন্যদিকে রোগী ও স্বজনদের অভিযোগ, এমন পরিস্থিতির কারণে মুমূর্ষ রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে বেগ পাওয়ার সহ নানা রকম ভোগান্তি পোহাতে হয়। গাড়িগুলো যদি আমরা বাইরে নিয়ে যাই বা বাইরে রাখার ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে পেশেন্টগুলো আসতেও সুবিধা হয়, একটা পরিবেশেরও একটা এই ভারসাম্যটা ঠিক থাকে। গাড়ি ঘোড়ার কারণে আমাদের রোগীদের অনেক ভোগান্তি হয়। হসপিটাল হইতে আপনার পরিবেশ নিরিবিলি থাকবে বা পরিবেশটা সুন্দর সাধারণ গুছানো থাকবে। তবে জটলার বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের একাধিক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না বলছেন হাসপাতালের পরিচালক। মাঝে মাঝে যাই, গিয়ে তাদেরকে আবার বের করে দিই, কিন্তু মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের ওই ড্রাইভারগুলো আর পাওয়া যায় না। তখন ওই অ্যাম্বুলেন্সগুলোকে আমি ওই মুহূর্তে সরাইতে পারি না, তখন আবার পুলিশকে ইনফর্ম করতে হয়, তারা এসে আবার অভিযান চালায়, তখন আবার তারা আবার চলে যায়, কিন্তু পরে তারা আবার ভেতরে ঢুকে পড়ে। এই যে এইভাবে যে চলতেছে, এই জন্য আসলে সবসময় এই সমস্ত অ্যাম্বুলেন্সকে আমরা এখান থেকে 100% একদম দূর করতে পারি। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত এই সমস্যার সমাধানের সরকারের কঠোর নজরদারি কামনা করছে ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV। বরগুনার পাথরঘাটায় মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা। রোপা আমন ধান ঘরে তোলার পর জমি পতিত না রেখে আলু চাষ করছে তারা। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বিভিন্ন ফসল চাষে পরামর্শ দেওয়ার কথা জানায় উপজেলা কৃষি বিভাগ। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পাথরঘাটা একটি উপকূলীয় উপজেলা। প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী হলেও কৃষিতে বেশ সফলতা রয়েছে। সারা বছর এখানে ধান, গম, আলু সহ বিভিন্ন মৌসুমী ফসল চাষ হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করছে চাষিরা। উপজেলার হারিটানা, রুহিতা, করতলা, চরদুয়ানি, কাকচিরা, লেমুয়া সহ বিভিন্ন এলাকায় আলু চাষ হচ্ছে। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এখানে চাষ করা আলুর মধ্যে দেশীয় জাত ছাড়াও উচ্চ ফলনশীল বাড়ি 12, 14 ও 15 জাত রয়েছে। ফলন বৃদ্ধি ও চাহিদা থাকায় দিন দিন এই আলু চাষের আওতা বাড়ছে। মিষ্টি আলু খাইতেও খারাপ না,
সেদ্ধ করিয়ে খাই, তরকারিতে খাই। আগের জমানে 20-30 বছর আগে তো ভাতে কেটেও খাইছি। পৌষ, মাঘ, ফাল্গুন 3 মাস আইবে। মিষ্টি আলু চাহিদা ভালো। এই ফিরে কোন সময় সার দেওয়া লাগবে, ঔষধ দেওয়া লাগবে। এরপর মনে করেন আবার ঢুলটানা লাগবে, ঢুলটানার পর এইবার এই মিড আলু সার দেওয়া লাগবে, উঠান লাগবে। লাভজনক হওয়ায় মিষ্টি আলু চাষে পরামর্শ সহ সব রকম সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে আমরা লতা দিয়ে সহায়তা করে থাকি। বাড়ি মিষ্টি আলু 8, বাড়ি মিষ্টি আলু 10, এই জাতীয় যে উচ্চ ফলনশীল জাতগুলো রয়েছে, এই লতা কৃষি গবেষণা থেকে সংগ্রহ করে তাদেরকে সরবরাহ করা হয়ে থাকে এবং প্রদর্শনীর মাধ্যমে মিষ্টি আলুর আবাদে উৎসাহিত করার জন্য কিছু প্রদর্শনী স্থাপন করা হয়ে থাকে। এবছর 52 হেক্টরে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা। রেজওয়ান শরীফ, RTV। সুস্থ থাকার জন্য দৌড়ান, এই লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় দেশ বিদেশের দৌড়বিদ নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটির উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশু সহ 400 জন অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন 350 জন পুরুষ, 30 জন নারী ও 20 জন শিশু। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে দৌড় শুরু করে বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে হয়ে শিমরাইলকান্দি ব্রিজে এসে প্রতিযোগিতা শেষ হয়। পরে বিজয়ীদের পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেয় অতিথিরা। দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। যশোরে বিপুল পরিমাণ ফেন্সিডিল, শাড়ি, কসমেটিক্স, মাদক উদ্ধার করেছে বিজিবি। জেলার শাসা উপজেলার আমরাখালী চেকপোস্ট সহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে প্রায় 13 লাখ টাকা মূল্যের এসব মালামাল জব্দ করা হয়। 31 দফা বাস্তবায়নে নড়াইলের লোহাগড়ায় বিএনপির গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সভা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। গাজীপুরের কালিয়াকৈরিয়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক সাজিদ হোসেনের নেতৃত্বে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরেও শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইলের কালিয়া জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজয়ী হামিদপুর ইউনিয়ন দলকে পুরস্কার দেওয়া হয়। পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদ তারিফুর রহমান অনুর শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। নাদিরা সুলতানা, RTV। সংবাদ শেষ করব পাখি মেলার খবর দিয়ে। পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বছর অনুষ্ঠিত হলো পাখি মেলা 2025। নভেম্বর-ডিসেম্বরে সাইবেরিয়া সহ উত্তরের শীত প্রধান দেশ থেকে উষ্ণতার খোঁজে বাংলাদেশে আসে পরিযায়ী এসব পাখি। জাবের বিভিন্ন জলাশয়ে দেখতে ভিড় করে পাখি প্রেমীরা। আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। শাপলা জলে মাখামাখি আর মুক্ত আকাশে ঘুরে বেড়ানোতেই যেন তাদের আনন্দ। নিরাপদ ভূমিতে তারা পৌঁছে গেছে, ব্যাকুল হয়ে উঠছে খাদ্যের খোঁজে। ঢাকার অদূরে কোলাহলমুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়কে আপন করে নিয়েছে অতিথি পাখিরা। উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, চীন, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে নভেম্বর-ডিসেম্বরে খাবার ও উষ্ণতার খোঁজে দেশে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখিদের অভ্যর্থনা জানাতে জাবির প্রাণীবিদ্যা বিভাগ এবারও আয়োজন করেছে 24তম পাখি মেলা। সকাল 11টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান। নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায়। লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাখি ওভাবে আসেন। ফলে যিনি পাখি বিরোধী আচরণ করেন তিনি আসলে দায়িত্বহীন আচরণ করেন। মেলায় পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, পাখির ছবি আঁকা, পাখি দেখার বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। তবে এবার পাখির আনাগোনা কম থাকায় হতাশ অনেক দর্শনার্থী। কারণে পাখি ধীরে ধীরে কমে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগে অনেক প্রজাতির পাখি ছিল, কিন্তু এখন এর সংখ্যা খুবই কম। তাই মানুষ অতিথি পাখি দেখতে এসেও হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
পাখি মুক্ত আকাশে পাখি উড়বে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, আর এটা অবশ্যই একটা আনন্দের সঞ্চার দেয় আমাদের মধ্যে। কিন্তু এক সময় দেখা যেত যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে অতিথি পাখির কথা যদি বলি, যে লেকগুলোতে অসংখ্য অতিথি পাখি দেখা যেত, এখন সেই দৃশ্য আর দেখার সৌভাগ্য হয় না আমাদের। যে মেলার প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে এই বার্ড গুলাকে যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি ভালোভাবে তারা, এবং বন অধিদপ্তরের তরফ থেকে আমরা নিয়মিতভাবে এখানে অংশগ্রহণ করে থাকি। গাছ কাটা ও নগরায়ন সহ জলবায়ু পরিবর্তনের সামগ্রিক প্রভাবে পাখির সংখ্যা কমে আসছে। পাখি রক্ষায় সবাইকে সচেতন হবার আহ্বান মেলা আহ্বায়কের। গণসচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ বন বিভাগ কাজ করে যাচ্ছে। একই সাথে আমরা যদি সকল পর্যায় থেকে সবাই সচেতন ভূমিকা পালন করি, তাহলে ক্রমবর্ধমান যে পাখি বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে, এই পাখি কমে যাওয়াটা হয়তো আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো, এবং অবৈধ পাখি শিকার বন্ধ হবে, এবং একই সাথে আমরা মানুষ হিসেবে ভালো থাকতে পারবো, প্রাণ প্রকৃতিও তার সঠিক ভূমিকা পালন করবে। সৈয়দ মাহমুদ, RTV। জেলার সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।